সংবিধানের অপমান কারা করে? যারা দেশদ্রোহী তারা করে। তাহলে অমিত শাহ নিজে একটা দেশদ্রোহী। জল নাকের ওপরে উঠেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এই রকম ঘটনা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য জেনে বুঝে এরা যে কাজটা করেছে পার্লামেন্টের ভেতরে, অমিত শাহ তোমায় জানাই ঠিক 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 আম্বেদকরকে চেনার ক্ষমতা এদের নেই। ঠিক আছে, তোমরা আম্বেদকরকে চিনলে না। বাবা সাহেব আম্বেদকরের অপমান সংবিধানের অপমান। আর সংবিধানের অপমান কারা করে? যারা দেশদ্রোহী তারা করে। তাহলে অমিত শাহ নিজে একটা দেশদ্রোহীর মতো কাজ করেছে, অত্যন্ত অপরাধ করেছে, এবং এখনও উনি নিজের ভুল স্বীকার করছেন না। আমরা সবাই মিলে এখানে সমস্ত পশ্চিমবঙ্গের বিরোধী দল, কংগ্রেস, সিপিআইএম, অন্যান্য বাম দল, আইএসএফ, সবাই মিলে অরাজনৈতিক সংগঠন সবাই মিলে আমরা এখানে এসে অমিত শাহের পদত্যাগের দাবি করছি। তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। হ্যাঁ, সংবিধানের প্রতি তো তাদের কোনো শ্রদ্ধা তো নেই। তারা সংবিধানের প্রতি শ্রদ্ধা নেই বলেই উনি ওখানে বলছেন আম্বেদকর আম্বেদকর না বলে ভগবানের নাম নিতে হবে। কোন ভগবানের নাম নিতে হবে? অমিত শাহের ভগবানের নাম নিতে হবে। অমিত শাহের ভগবান তো এখানে আমাদের দেশে তো খালি একটা ধর্মের মানুষ তো নেই, বিভিন্ন ধর্মের মানুষ আছে। তাহলে একটা ধর্মনিরপেক্ষ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে দাঁড়িয়ে তার ভগবানের নাম নেওয়ার জন্য বলছেন কেন? আমরা আম্বেদকরের নাম এই জন্য নেব কারণ আম্বেদকর বলেছেন যে আপনার যে যার ভগবান সকলের নিজের ভগবানের নাম বলতে পারবে। অমিত শাহের দল তো সেটা মানে না। তারা তাদের ভগবানের নাম নিয়ে অন্য ধর্মের মসজিদ ভেঙে দিয়েছে। তাহলে তারা ধর্মনিরপেক্ষ বিশ্বাস করে না। আমরা অমিত শাহের পদত্যাগ এই জন্যই চাইছি কারণ বাবা সাহেব আম্বেদকরের অপমান মানে সংবিধানের অপমান। সংবিধানের অপমান করা মানে দেশদ্রোহ। উনি দেশদ্রোহী, সেই জন্য তার পদত্যাগ আমরা চাইছি। যে বেনিয়ম মোদি এবং আদানির যে সম্পর্ক, সেই সম্পর্কটা সবাই জানে যে আদানিকে ভারতবর্ষ বিক্রি করে দেয়া হচ্ছে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ভারতবর্ষটাই চালাবে আদানি। আদানি যা বলছে প্রধানমন্ত্রী তাই করছেন। মোদি আদানি সম্পর্ক কে এই কথাটা বলছে? রাহুল গান্ধী লাগাতার। এ কারণেই তার সাংসদ পদ গেছে, তাকে জেলে পাঠাবার ব্যবস্থা হয়েছে, তার বাংলো চলে গেছে। এই রকম ঘটনা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য জেনে বুঝে এরা যে কাজটা করেছে পার্লামেন্টের ভেতরে, বিদ্রূপ করেছে। অমিত শাহ হচ্ছে ভারতবর্ষের সংবিধানের প্রাণ পুরুষ বি.আর. আম্বেদকর সাহেবকে ওইভাবে তাচ্ছিল্য করা এর আগে সংসদে কোনোদিন ঘটেনি। তার কারণ এরা মনুবাদিতে বিশ্বাস করে, এরা ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে না। আর করে না, এদের লজ্জা থাকা দরকার। সেই সংবিধানকে এরা শপথ নিয়ে সংবিধানের প্রত্যেকটা অক্ষরকে শপথের দিন পড়ে তারা মন্ত্রিত্বে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, তার এক মুহূর্ত এই পদে থাকার কোনো অধিকার নেই। ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। এই কথাটা যখন বলছে তখন ওরা দেখেছে বুমেরাং হয়ে গেল এই কথাটা। এটা তো আদানির থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বলেছিলাম, এটাই তো বড় একটা অস্ত্র হয়ে গেল রাহুল গান্ধীর কাছে। রাহুল গান্ধী তখন বললেন যে এরা সংবিধান বিরোধী, এরা আম্বেদকর বিরোধী, এরা ভারতবর্ষের যারা দলিত, আদিবাসী এবং ওবিসি সমাজ বিরোধী। এর থেকে রেহাই পাওয়ার জন্য কংগ্রেসের পার্টি অফিস কলকাতায় আমাদের সদর দপ্তরেও এরা আক্রমণ করলেন যাতে দৃষ্টি ঘোরানো যায়। এরা রাহুল গান্ধী খাড়গেজির ওপরে আক্রমণ করলেন যাতে ওটা নিয়ে আলোচনা হয়, দৃষ্টি ঘুরে যায়। এটা থেকেও যখন দৃষ্টি ঘুরল না, তখন ওরা রাহুল গান্ধীর চরিত্র হনন করার পথে এগোলেন। অর্থাৎ রাহুল গান্ধী কিন্তু অবিচল, কংগ্রেসের কর্মীরা অবিচল। তার কারণ আমরা আদানিদের সঙ্গে নরেন্দ্র মোদীর যে সম্পর্ক, ভারতবর্ষকে বিক্রি করে দেওয়ার যে চক্রান্ত, এর থেকে আদানিদের গ্রেপ্তার করতে হবে, এর থেকে আমরা সরছি না। এবং বি.আর. আম্বেদকর এর বিরোধী এই অমিত শাহ, এই মনুবাদী, এই বিজেপি, আরএসএস, এটা আমরা সবাই জানি। এরা ঝান্ডাই তুলতো না। লজ্জা পাওয়া উচিত। এরা ভারতবর্ষের স্বাধীনতাকে সঠিকভাবে স্বীকার করে না।
যারা মুচলেখা দিয়ে ইংরেজের থেকে ছাড়া পেয়েছে সেই লোকেদের বংশধর হিসাবে অমিত শাহ পার্লামেন্টের ভেতরে যে কুরুচিকর কথা বলেছে তারই প্রতিবাদে যারাই সামিল হবেন, যারাই প্রতিবাদ করবেন সেই মঞ্চে আমরা থাকব। সে কারণে আজকে প্রসেনজিৎ বাসুর ডাকা এই আম্বেদকারের মূর্তির সামনে, যদিও প্রত্যেকটি জেলায় আজকে আমাদের সম্মান হচ্ছে। আমরা মনে করি আম্বেদকারকে আক্রমণ করা মানে সংবিধানকে আক্রমণ করা, তার মানে আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21কে আঘাত করা। এর প্রতিবাদেই আমরা সবাই সামিল হয়েছি। আক্রমণ তো নতুন নয়, আশ্চর্য হওয়া উচিত নয়। যেই দল মনে করে একটা রাজ্যকে কেন্দ্রশাসিত করা যায় এবং তার জন্য তারা গর্বিত বোধ করে, তারা সংবিধানকে হত্যা করবে এটাই প্রত্যাশিত। সংবিধানের প্রণেতা ডক্টর আম্বেদকারের বিরোধিতা করবে, চিরকাল যা করেছেন এটাই আমরা আশা করতে পারি। কিন্তু আজ জল নাকের ওপরে উঠেছে। পার্লামেন্টে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে ভাষায় ডক্টর ভীমরাও আম্বেদকারের সম্বন্ধে কথা বলেছেন, উনাকে একটা ফ্যাশন বলেছেন। হ্যাঁ, উনি ফ্যাশন, উনি আমাদের আবেগ, উনি আমাদের প্যাশন। স্বর্গলাভের কথা বলেছে এতবার নাম নিয়ে। অমিত শাহ, আপনি যদি আম্বেদকারের নাম নেন তাহলে আপনার স্বর্গলাভ হবে কিনা আমি জানি না, কিন্তু সংবিধান বোধ হবে, আপনার গণতান্ত্রিক বোধ হবে এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা অর্জন করবেন। আজ আপনি অযোগ্য, তাই আপনার পদত্যাগ আমরা চাই এবং আমরা নিয়ে ছাড়ব। এটাও তো কোনো গোপন গুপ্ত কথা নয়। সংবিধান ওদের পছন্দ নয়। এই কিছুদিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বললেন এটা হিন্দু রাষ্ট্র। হিন্দু রাষ্ট্র কোনোদিন যদি এরা স্থাপনা করার কথা কল্পনা করে, তাইলে সংবিধানে যে ধর্মনিরপেক্ষতা আছে তার বিরোধিতা এরা করবে। সংবিধানকে ভেঙে চুরমার না করে এদের যে স্বপ্ন হিন্দু রাষ্ট্র হবে, বহু হিন্দুদের দাপট থাকবে, এটা কোনোদিনই কায়েম হবে না। তাই এরা সংবিধান বিরোধী। অতএব এরা ডক্টর ভীমরাও আম্বেদকর বিরোধী এবং কেবলমাত্র যে 80% দলিত মানুষ আছেন, শোষিত মানুষ আছেন, তাদের ভোট পাওয়ার জন্য ছলবল করে ডক্টর আম্বেদকরের নাম নেন। আসলে এরা ডক্টর আম্বেদকরকে ইতিহাস থেকে মুছে ফেলার পক্ষে। এর উত্তর পাকিস্তানে আছে, মুসলমান রাজ্য পাকিস্তান হয়েছে, সেখানে কতটা শান্তি আছে, কতটা অর্থনৈতিক সুরক্ষা আছে। কেন পাকিস্তানের মসজিদে বারবার বোম মারা হচ্ছে, হাজার হাজার লোক মারা যাচ্ছে? আসলে এরা যে মুসলমান পাকিস্তান আছে ঠিক একইভাবে একজন হিন্দু পাকিস্তান করার চেষ্টা করছে। এইটা যারা সংবিধান গঠন করেছিলেন, ডক্টর ভীমরাও আম্বেদকরও বুঝেছিলেন যে ভারতবর্ষের মতো দেশে ধর্ম নিরপেক্ষতা, সব ধর্মকে সমান জায়গা দেওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা পাকিস্তানের থেকে অনেক কিছুতে এগিয়ে আছি। বিজেপির হাতে পড়ে থাকলে, এই হিন্দুত্বের হাতে পড়ে থাকলে আমরা পিছিয়ে যাব, আমরা পাকিস্তানের স্তরে পৌঁছবো এবং তার থেকেও নিচে নেমে যাব। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সহজ কথায় ইলেকশনকে ম্যানিপুলেট করার জন্য তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা কোনোদিনই সম্ভব নয়। ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো আছে তাতে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন মরশুমে, বিভিন্ন স্তরে ভোট হবে। এটাই আমাদের ফেডারাল, মানে আমাদের রাষ্ট্রপুঞ্জের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার, এই যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন আছে, এটাও সংবিধান বিরোধী একটা চিন্তা। বলছে যে খরচ কমে যাবে। খরচ যদি সত্যি সত্যি কমাতে হয় তাহলে হাজার হাজার কোটি টাকা খরচ করে যে স্ট্যাচু আপনারা তৈরি করেন, যাদের কথা আপনারা বিশ্বাস করেন না, কেবলমাত্র মানুষকে ভাঁওতা দেওয়ার জন্য, ওগুলো বন্ধ করুন। ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংবিধান বিরোধী চিন্তা এবং সেটাও মানুষ হতে দেবে না। আমাদের দৃঢ় বিশ্বাস সংবিধানেও
যা ব্যবস্থা আছে সেটা পার্লামেন্টে যখন পরীক্ষিত হবে তখন ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাস হবে না।